আমি খুব খুশি হব যদি আমি আপনি ভুলভাল কথা বলবেন আর সেটা দিলে বলবেন ব্যক্তিগত আক্রমণ, মানে তাহলে এইখানে আমি কেন কথা বলেন? আপনি আপনার কথাটা বলেন। আপনারা বলেন যে ভালো খেলোয়াড় আসলে খেলবো না, ওই যে ভাই আপনি ভালো খেলোয়াড়, ওই জন্য আমি খারাপ ভয় খেলতে চাই। তাহলে শুনে মেসি ভাই, আপনি মেসি, আমি তো খেলাই জানি না, আমি খেলবো কেন আপনার সাথে? আমি সেটা আমি তো জানতাম না, বলতে দেন। শুনেন, আমি সেটা দর্শক হয়ে থাকতে দেখেন আমি কেমনে বলি। না আমি দর্শক হয়ে, আপনি তো ভালো বলেন, জানেন তো দর্শক হতে তাই। আপনি শুনেন, আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন। আপনি কেন কথা বলবেন না? কথা বলতেছেন, আমি কথা বলেন না। কথা বলতেছেন, আমি কথা বলেন। দুজনের কাছে অনুরোধ করছি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, দুজনের কাছে অনুরোধ করছি দুজনের প্রতি শ্রদ্ধার রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, কোথায় ছিল জানেন না? আবার কথা বলবেন না। দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। ওই জুতা মেরে গরুদানের মতো অবস্থা। কথা হচ্ছে সে কি পররাষ্ট্র নীতির বাহিরে গিয়ে ভারত কখনো সবসময়, আমি আপনারা দেখছেন আমি সবসময় যেটা বলি, এটা উপলব্ধি করতে হবে দেশের মানুষকে, এবং স্পেশালি মনে হয় আল্লাহ চাইছেন, কারণ যার কথা বলতেছেন উপদেষ্টা, সে কয়েকদিন আগে ভারতের খুব তাবেদারি করছেন। সো তাবেদারি করলেও ভারত হওয়া যায় না, যে কথাটা আমি বারবার বলছি। বিএনপি চাইলেও কোনদিন ভারত হতে পারবে না, কিন্তু কারণ ভারত কোনোদিনই বিএনপিকে বিশ্বাস করবে না। সেকেন্ডলি, ওনাকে এই যে বসায় রাখলেন, ওনাকে তারপর ভিতরে ঢুকতে দিলেন, উনি ঢুকলেন না, ফিরে আসলেন। রাষ্ট্রীয়ভাবে কি ভারত এর জন্য সরি বলছে বাংলাদেশের জনগণের কাছে? না। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, ভারত কোনোদিন আমাদের সাথে মানে বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন কোনো সম্পর্ক চায়নি, এবং সেটা আজ থেকে না, সেটা 47 না, 1905 সাল থেকে। 1905 সাল থেকে। কেন 1905 সাল থেকে বলি? যখন বঙ্গভঙ্গ, ঢাকা, আমাদের পূর্ব পাকিস্তান যেটা ছিল, এটা মুসলমান অধ্যুষিত কোনো এলাকা ভালো হোক, এটা কোনোদিন ভারত চায় না। ভারতের প্রথম পররাষ্ট্রনীতির মূল কারণই হচ্ছে মুসলমান ঠেকাও। কিন্তু একটা জিনিস মনে রাখেন, 47 সালে কিন্তু আমরা ভাগ হয়েছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেখানে কিন্তু ছিল মাইনরিটি শাসন। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, ভারত কে শাসন করে? ভারত বামনেরা শাসন করে। এই ব্রাহ্মণরা শাসনের জন্যই দলিতরা নিষ্পেষিত হয়। এই মানে হিন্দু মুসলমান না, নিম্ন শ্রেণীর মানুষ এখনো তার অস্পৃশ্য, তাদের ছায়া লাগান যাবে না। সো এবং আরো একটা অবাক করা বিষয়, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের অনেক ভাইরা বলে ভারত একটা বৃহৎ শক্তি, সেই শক্তির পাশে বাংলাদেশ, আসলে তাদের সারা কোনদিন সার্বভৌমত্ব পাবে না। এই যে ভ্রান্ত ধারণা, যে দেশের 22% হাউস হোল্ডের, আবার বুঝেন 22% হাউস হোল্ডের টয়লেট ফ্যাসিলিটি নাই, সে আপনাকে কি দিবে বলেন তো? হাসিনার সময় দেখেন, হাসিনার সময় 1,05,000 কোটি টাকা এসালম লুট করছে, আর পুরো হাসিনার সময় আপনি ভারত থেকে লোন করছেন 98,000 কোটি টাকা। তার মানে আপনার টাকা দিয়ে আপনাকে ঋণগ্রস্ত করছে হচ্ছে ভারত। এই হচ্ছে ভারত। ভারত কোনোদিন আপনার বন্ধু ছিল না, আদৌ নয়, আগামীতে থাকবে। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি রাষ্ট্রীয় প্রটোকল আমরা দেখেছি যে প্রত্যাখ্যান করে দেশে ফিরে এসেছেন কঠোর অবস্থান এবং আত্মসম্মান নিয়ে, সেই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? শোনেন, আত্মসম্মান তো আগের দিনে বিকায় দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাই কমিশনারকে ডেকে আনলেন কি জন্যে? জাহিদুর রহমানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর যে লোক বাংলাদেশকে এক করে দিতে চাইলেন, ত্রিবেদী, তাকে ডাকার আপনার সাহস হলো না। এখন পর্যন্ত বিএনপি না সংসদে না বাইরে এ নিয়ে একটা স্টেটমেন্ট চাইছে না ব্যাখ্যা চাইছে। উনি কে আমাদের 20 কোটিকে একসাথে করার? উনি কে? শোনেন, একটা কথা বারবার বলি, দীনেশ ত্রিবেদী জানা উচিত। আজকে দেখলাম একটু আগে একজন বলছে যে রংপুর বিভাগকে এক করে না, করেন না ভাই। কত ধানে কত চাল পারবেন? বহু চেষ্টা করছেন তো। আমরা কাশ্মীরের মতো আপনি নিতে পারবেন এটা ঠিক না, আমরা ডোকালাম নিয়ে নেব। আপনি যদি এই দীনেশ বাবু 20 কোটি, আপনার সাথে যাবো কেন? গেলে চায়নার সাথে যাব। বারবার বলছে চায়না পাকিস্তানের সাথে যাবো, আপনার সাথে যাবো কেন? সো আপনার নিজের দেশ আগে ঠিক করেন, তারপর আমাদেরকে এক করতে এসেন। আর এক করার, শোনেন, ভারত আমাদেরকে কখনো এক করতে পারবে না, এবং সেটা পারবে না। মিলিটারি পাওয়ার যদি ভারত আমাদেরকে করতে দেয়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কারণ ভারত আমাদের দিকে আগালে চীন এবং পাকিস্তান আগাবে, এবং চীন এবং পাকিস্তান আগালে ভারত 17 টুকরা হয়ে যাবে। সো ভারত মনে হয় এতখানি বোকা না, এটা করবে। ভারত সবসময় কি চায়? এখানকার মানুষকে ভয় দেখিয়ে, এবং এখানে যারা ক্ষমতায় থাকে তাদেরকে
তাদের নিজের হাতে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য, এবং যেটা দেখতেছি আমরা বিএনপিও বারবার ভুল করতেছে, সেজন্য মাসুল দিচ্ছে। যখনই ভারতের পক্ষে কথা বলবে তখনই মাসুল দিতে হবে, এবং এই মাসুলটা মানে মাননীয় প্রধানমন্ত্রী শাহরিয়ার কবির, বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পর্যন্ত দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতায় বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিনে দীনেশ ত্রিবেদীকে ভিত্তি কি যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে? আজ পর্যন্ত 3-4টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সেই রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয়, এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং যে থাকা উচিত। আর ওই আমাদের উনি হচ্ছেন প্রফেসর মানুষ শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো রে ভাই। আপনি যে আরামায়েশে ছিলেন, একটা দেখেন তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন একটা হাইকমিশন একটা কথা বলবে সেটার প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দাও, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দাও না, এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশনের ক্ষমতা আছে বসে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা, তাকে তো এন্ট্রি দিছে, সে ঢোকেনি তো, সে ঢোকেনি। এখন এটা ঢোকেনি, এটাও কি সেই রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা যে এদেশে, যে না ভাই আমি ভারতের সাথে নাই? কারণ দুদিন আগে তো দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরা যখন তাকে এজেন্ট বলি, সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য নাটক করতেও পারে। সো আমি জানি না, কিন্তু বাংলাদেশ যে বিএনপির উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করা, আমাদের দেশে যত ইন্ডিয়ানরা চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান। ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টা জাহিদুর রহমানের ঘটনায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তরফ করে অসন্তোষ জানিয়েছে ঢাকা, কিন্তু ঢাকার এই অসন্তোষ দিল্লি কতটা আমলে নেবে বলে মনে করেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শাহরিয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম, তিনি ভারতের বিরুদ্ধে বলছিলেন। তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি একজন আগ্রাসন বিরোধী নেতা। তো এই বাংলাদেশে আগ্রাসনের সবথেকে বেশি শিকার হয়েছে বিএনপি, এবং তিনি তার শুরুতে বললেন যে বিএনপি চাইলেও কখনো ভারতের সাথে যেতে পারবে না। অর্থাৎ তিনি তার ওই শুরুর বক্তব্যের মাধ্যমে তার শেষের বক্তব্য যে আসলে অপ্রয়োজনীয়, অনর্থক, তিনি নিজেই প্রমাণ করেছেন। যাই হোক, এখন ডাক্তার জাহিদুর রহমান, তিনি আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে তিনি ফেসবুকে, ইউটিউবে তার মতামত বিশ্লেষণ করতে আমরা দেখেছি। সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অনেক বক্তব্য রেখেছেন, যে কারণে শেখ হাসিনা রেজিমেই তাকে আসলে ভারতে ব্ল্যাকলিস্টেড করা হয়, এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পরেও সেই লিস্ট থেকে আসলে তার নাম বাদ দেওয়া হয়নি। আর সম্ভবত আমি যতটুকু গণমাধ্যমে দেখলাম যে তিনি আসলে কূটনৈতিক পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট নিয়েই সেখানে গিয়েছিলেন, এবং এটি একটি সরকারি সফর ছিল। যাই হোক, আমরা মানুষ, আমাদের বক্তব্যে অনেক সময় ভুল হয়, এবং আমি জানি না আসলে ডক্টর জাহিদ কোথায় আসলে তিনি আসলে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন, আই ডোন্ট নো। হয়তো আপনার তার সব বক্তব্য ভালো লাগবে না, কারণ তিনি একসময় ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি অনলাইনে জনমত তৈরি করার জন্য কাজ করেছেন। শাহরিয়ার কবির ভাইকে আমরা এখন দেখছি যে জামাতের পক্ষে তিনি অনলাইনে টকশোতে জনমত তৈরি করার জন্য কাজ করছেন। আমরা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যদি শাহরিয়ার কবির ভাই এখনকার যে ভোকাল, ওই ভোকাল আমরা যদি পেতাম তাহলে খুব ভালো লাগতো। ডাক্তার জাহিদুর রহমানকে যেভাবে পেয়েছিলাম, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমরা সেই সময় পাইনি। আমার কাছে মনে হয় যে এরকম শাহরিয়ার ভাইরা যদি আগে থেকেই তাদেরকে আমরা এইভাবে সোচ্চার মাঠে বিপ্লবী বক্তব্য, আগ্রাসনের না, আজকে কি আপনার শুনেন, আমার প্রথম কথা এক মিনিট ওকে বলেন। আজকে যদি আমি জানতাম আপনি আসছেন, আপনি এখানে প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে বলতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি জানলাম তো শাহরিয়ার বিরুদ্ধে জানেনই না। আপনি যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে সেটা বলেন। আপনি কথা বলেছেন না? না না, আমি তো আপনার বিরুদ্ধে একটা কথা বলিনি। আমি আমার মনে হচ্ছে যে আপনি আমাকে শাহরিয়ার ভাইকে ছেড়া তুলতে তোলেন। আপনার তো আপনি তো ওই জন্য যোগদান করছেন, আর তো কোনো কথা নেই, বলে দেন। এবার শুনে যাচ্ছি না, উত্তেজিত হচ্ছেন। আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজ মানে কি? আপনাকে কি এই জন্য অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে আমাকে অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে।
তাই তো মনে হচ্ছে এই বাংলাদেশের নরেন্দ্র মোদী আন্দোলন আমির আশাদ খান করেছে, আপনি শাহরিয়ার কবির করেন নাই? না শোনেন, আপনি হঠাৎ করে আপনি যে লোকটা যে ছিলেন আমাদের সাথে সহযোদ্ধা, হঠাৎ করে আপনার এই ভুল পাল্টালো কি জন্য? এটা তো আমাকে আপনি বলেন, আপনাদের কথায় কথায় মানে এত ঠুনকো জিনিস কিনা শোনেন, আপনি তো রয়ের এজেন্ট হতে পারেন। আপনি যে এইভাবে রয়ের বিরুদ্ধে বলছেন, রয়ের প্রশিক্ষণ তো এমন হতে পারে যে আপনার আসলে রয়ের প্রকৃত এজেন্ট হয়ে কাজ করার জন্য আপনাকে বলছে যে রয়ের এজেন্ট হতে পারে। এটা খুবই ভালো, এটা ভালো জিনিস। আমি খুব খুশি হব যদি আমি রয়ের এজেন্ট হতে পারি। আপনি ভুলভাল কথা বলবেন আর সেটা দিলে বলবেন ব্যক্তিগত আক্রমণ, মানে তাহলে এইখানে আমি কেন কথা বলেন? আপনি আপনার কথাটা বলেন, আপনারা বলেন যে ভালো খেলোয়াড় আসলে খেলবো না। ওই যে ভাই আপনি ভালো খেলোয়াড়, ওইজন্য আমি খারাপ ভয় খেলতে চাই। তাহলে শুনে মেসি ভাই, আপনি মেসি, আমি তো খেলাই জানি না, আমি খেলবো কেন আপনার সাথে? আমি যদি জানতাম শুনেন, আমি সেটা দর্শক হয়ে থাকতে দেখেন আমি কেমনে বলি না, আমি দর্শক হয়ে, আপনি তো ভালো বলেন, জানেন আমি তো দর্শক হতে তাই। আপনি শুনেন, আপনি যদি ঘুম না হয় না বলে ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন। আপনি কেন কথা বলেন না? কথা বলতেছি আমি, কথা বলেন না, কথা নিচে নামাই কথা বলেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ করছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, দুজনের কাছে অনুরোধ করছি দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, কোথায় ছিলেন সেই সময়? ও শেষ কোথায় ছিলেন জানেন না? আবার কোথায় ছিলেন? কথা বলবেন না। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আপনারা একটা ন্যাশনাল টিভি আছেন, জনগণ আপনাদের দেখছে। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আপনার কথা নোট করে ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাকে বলছেন অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলুন। আপনার কথা আমি নোট করেছি, আপনি কেন আমাকে আক্রমণের জায়গায় আমরা না যাই? আমি কি তার কথার সঙ্গে কথা বলেছিলাম? ব্যক্তিগত আক্রমণের জায়গায় আমরা না যাই, দুজনের আমি তার কথা দেখে আমরা কথা আমি তার কথা বলি। আপনাদের কাছে তো এতটুকু, সকালবেলায় জিজ্ঞেস করছি কে কে? আপনাদের কাছে তো এতটুকু এক্সপেকটেশন দর্শক রাখছে। আমি তো তার কথা আমি নোট করেছি, তাই না? আপনারা যখন কথা বলেন আমাকে কেন রয়ের এজেন্ট বললেন? দেশের প্রতি আছে, জনগণের প্রতিও আছে। আপনাকে কি আমাদের দেখেন, ও তাহলে আপনি রেকর্ড করে দেখেন, প্রথমে বলেন কি আমাদের আপনি এইখানে আমি আসছি কেন? এখানে আসছি কি আপনার কথা শোনার জন্য, আপনার কথার উত্তর দেওয়ার জন্য? জনগণকে বলতে চাই, আপনার কথার উত্তর দিতে গেলে যদি ব্যক্তিগত আক্রমণ হয়, আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডাক্তার জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? আরে বাবা রে, রাশেদ খান, আমরা যদি একটু মাথা ঠান্ডা করি, আপনারা কিন্তু আমি যে কারণে অনেক জনগণের কাছে, দর্শকের কাছে অনুকরণীয়। আপনাদের ব্যক্তিগত আক্রমণের জায়গা আমরা একদম না যাই। আমরা চাই যে আমরা সুন্দর করে আবার আমন্ত্রণ। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, আচ্ছা দেখেন, আমি এখানে যেহেতু বিএনপির প্রতিনিধি হিসেবে এসেছি, সুতরাং বিএনপির যে কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য আসলে সেটাকে আমার উত্তর দিতে হবে। আমি আমার প্রক্রিয়ায় উত্তর দেব, আর আমার বিপরীতে যিনি রয়েছেন তিনি আমার কোনো প্রক্রিয়া যদি অপছন্দ হয় তিনি নোট করবেন, তার সময় তিনি উত্তর দেবেন, দর্শক বিচার করবেন। তো যাই হোক, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাই যেটি বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরাম আয়েশে তিনি শিলংয়ে ছিলেন। দেখেন, গণমাধ্যমের যে খবর সেখানে বলা হচ্ছে 2025 সালের 5 জুন তিনি শর্ত সাপেক্ষে জামিন পান। শর্ত সাপেক্ষ মানে কি? মানে তিনি ভারত থেকে আসতে পারবেন না, তাকে প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিতে হবে। পরবর্তীতে 2018 সালের 26 অক্টোবর আপিল বিভাগ এবং আপিল বিভাগ 2023 সালের 28 ফেব্রুয়ারি তাকে অবৈধ অনুপ্রবেশন মামলা থেকে সম্পূর্ণ খালাস এবং দেশে ফেরার আদেশ দেন। আমি আবারও বলি, 2015 সালের 5 জুন তিনি জামিন পান। এরপরে 18 সালের 26 অক্টোবর এবং 18 সালের 26 অক্টোবর এবং আপিল বিভাগ 2023 সালের 28 ফেব্রুয়ারি তাকে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সম্পূর্ণ খালাস এবং দেশে ফেরার আদেশ দেন। এরপরে প্রথম আলো পত্রিকার রিপোর্ট দেখবেন যে তার একটি মন্তব্য এসেছিল জনাব সালাউদ্দিন আহমেদের। সেখানে বলা হচ্ছিল যে তার পাসপোর্ট দেওয়া হচ্ছে না, যে বাংলাদেশে ফিরবেন তাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না, যে প্রক্রিয়ায় তিনি ফিরতে পারেন। তিনি ফিরতে পারেননি কেন, সেটি সেই প্রথম আলো পত্রিকার খবরে প্রকাশিত হয়েছিল। এখন কথা হলো, তিনি যে আসলে এই যে আপনার জামিন পেলেন, এরপরে তিনি আসলে খালাস পেলেন, তখন বাংলাদেশে ফিরতে না পারলে তিনি কি করবেন? তিনি শিলংয়ের একটি গেস্ট হাউসে একটা রুম ভাড়া নিয়ে
সেখানে তিনি থাকতেন। প্রথমত 2টা রুম ভাড়া নিয়েছিলেন এবং তাকে যিনি সহযোগিতা করতেন তার নাম মনির। সেই মনির সাহেব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সেই মনির সাহেবের সাথে আমার কথা হয়েছে, এই জন্য আমি বিষয়গুলো জানি। তিনি একটা রুমে থাকতেন, এরপরে ওই রুমটা একটা সময় তিনি ছেড়ে দিলেন। পরবর্তীতে একটা রুমে শুধুমাত্র জনাব সালাউদ্দিন আহমেদ ভাড়া থাকতেন এবং সেটা একটা আপনার মানে রিসোর্ট টাইপের। আমরা 5 স্টার হোটেলে ভাড়া থাকি না? এখন যদি 5 স্টার হোটেলের কোনো ওই যে নিচে যে বসার জায়গাটা, তাই না, সেখানে যদি আমি ছবি তুলি বা আমার সাথে কেউ দেখা করতে আসে, কেউ যদি বলে যে এই 5 স্টারের মালিক রাশেদ খান এবং এইটাতে সে পুরোটা সে ভাড়া নিয়ে থাকছে, এটা কি বাস্তবসম্মত হবে? এখন কিছু শাহরিয়ার কবির কিন্তু আরো একটি প্রসঙ্গ বা প্রশ্ন রেখেছে। তিনি বলেছেন যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে আমাদের রাজনীতিতে ভারতের প্রভাব কি? আমার গলাটা আসলে তর্ক করতে যে মানে হঠাৎ বসে গেল, যে কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। তো যে কথা বলছিলাম যে তিনি আসলে এই কারণে তিনি আসলে ভারতে থাকতে বাধ্য হয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সাথে সাথে কিন্তু বাংলাদেশে ফিরে এসেছেন। এবার তিনি আরো বললেন যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তার কাছে কোনো প্রমাণ আছে? তিনি একজন ব্যারিস্টার মানুষ, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এবং তাদের দলের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করার জন্য এইভাবে অসত্য তথ্য জাতির সামনে উত্থাপন করে তিনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। আমি একজন রাজনৈতিক কর্মী, তাই না? আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আর তিনি কিন্তু আইন নিয়ে পড়াশোনা করেছেন, তাও বাংলাদেশে না, দেশের বাইরে, বিলেতে পড়াশোনা করেছেন। অর্থাৎ তার আচরণ, তার ভাষা, তার প্রক্রিয়া অবশ্যই সভ্য দেশের একজন নাগরিকের মতন হওয়া দরকার ছিল। সত্য তথ্য তিনি উত্থাপন করবেন। বিএনপিকে এদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে। আমরা দেখেছি জামাতের আমির কিন্তু বলেছিল যে আমরা প্রায় 182টি আসনে আমরা জিতেই যাচ্ছিলাম। আরেকটা বক্তব্যে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি বলছেন যে আমরা প্রায় 168টি আসনে আমরা প্রায় জিতেই যাচ্ছিলাম। আমাদের শাহরিয়ার ভাইয়ের একটা বক্তব্য আমি খেয়াল করেছি, তিনি বলছিলেন যে জামাত 203টা আসনে জয়ী হয়েছে। তাহলে আমি কার কথা সত্য ধরবো? জামাতের আমির নাকি তাদের সেক্রেটারি জেনারেল নাকি শাহরিয়ার ভাইয়ের কথা? অর্থাৎ তারা যদি কোনো দাবি তাদের কাছে মনে হয় যে বা তাদের কোনো তথ্য থাকে যে এটা আসলে এইটা, তাহলে স্পেসিফিক বলতে হবে, সবাইকে একই কথা বলতে হবে। আপনার এক একজন নেতা এক এক কথা বললে সেটি আসলে মানুষ ধরেই নাই যে এটা আসলে রাজনৈতিক বিতর্ক। তিনি বলেন যে চায়না বা পাকিস্তানের সাথে আমরা মানে এক হতে পারি। আমরা কেন চায়নার সাথে এক হব? কেন আমরা পাকিস্তানের সাথে এক হব? যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমার 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 3 লাখ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং পাকিস্তানের ওই সময়কার শাসকরা দেশের মানুষের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, সেই পাকিস্তানের সাথে আমরা এক হব? শাহরিয়ার ভাইরা হয়তো এক হতে পারেন, কিন্তু দেশের জনগণ এবং বিএনপি বা যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রে বিশ্বাস করে তারা কখনোই পাকিস্তানের সাথে এক হবে না। আমাদের নীতি হলো যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সুতরাং এই দেশকে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করা যায় সেই আন্দোলন করতে হবে। ভারতের কাছে মাথা বিক্রি করে বিএনপি অতীতেও ক্ষমতায় আসে নাই। যদি মাথা বিক্রি করত তাহলে এইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না। বরং মাথা বিক্রি কে করেছিল? সেই স্বৈররানী শেখ হাসিনা। সে নিজেই বলেছে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। অথচ আমাদের দেশনেত্রী কি বলেছিল? তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামীর পতাকা আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ভারতের শর্তে যদি রাজি হতাম তাহলে আগেই ক্ষমতায় আসতাম। সেই আমরা দেখি না প্রণব মুখার্জি তার বইতে কি লিখে গেছে, কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল, সেই 11 সরকার কিভাবে কোন প্রকার নির্বাচন দিয়েছিল। সুতরাং ভারতের বিষয়ে যখন বলে না তখন অনেক কষ্ট লাগে যে ভারতের সাথে বিএনপি আঘাত করেছে। শোনেন, যিনি বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টা এরকম নয় যে তার সাথে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের পরিচয়। যে সময় এই বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই সময় থেকে তার সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তার নেতৃত্বে। তার সাথে ব্যক্তিগত আলাপন, আলোচনা, সাংগঠনিকভাবে তার সাথে আলোচনা, দলীয়ভাবে আলোচনা। সুতরাং এই প্রধানমন্ত্রী, তাকে আমি চিনি, তিনি একজন দেশপ্রেমিক মানুষ। যেমনি ভাবে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেছেন, যেমনি ভাবে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তার সুযোগ্য পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তার বক্তব্য শোনেন নাই তিনি কি বলেছেন? এমনকি যে সময় গণ অভ্যুত্থানের আগে তার বক্তব্য শোনেন নাই তিনি কি বলেছেন? যদি বাংলাদেশে কোনো সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র সাহস বিএনপি আছে, দ্বিতীয় কারণ নাই। আমি আবার বললাম, এক মিনিটে শেষ করবো, আই রিপিট, অন্য কারণ নাই। আমরা দেখি না জামাত ইসলাম একদিকে সারাদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বলে, অথচ ভারতীয় কূটনীতিকের সাথে রাতের অন্ধকারে মিটিং করে, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে না? জামাত ইসলাম দেখেন তারা সংসদে দাঁড়িয়ে বলে যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, বিদেশিদের সাথে মিটিং করে বলে আমরা কোথায় বলেছি যে শরিয়া আইন বাস্তবায়ন করব? তো এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সর্বশেষ বলি, দেখেন ডাক্তার জাহেদ সাহেব
তিনি মানুষ, তার সকল রাজনৈতিক বক্তব্য আপনার পছন্দ হবে না, কিন্তু এই মানুষটি আগ্রাসন বিরোধী লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন। এই মানুষটি তিনি রাজপথের সৈনিক ছিলেন, তিনি মানুষকে মোটিভেট করে রাজপথে নামতে সহযোগিতা করেছেন। সুতরাং তার সকল বক্তব্য আপনার পছন্দ হবে সেটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। সবসময় বিএনপি সরকার 1 থেকে 6 পর্যন্ত সমালোচনা করেন। 10 সেকেন্ডে 1 থেকে 6 পর্যন্ত সমালোচনা করেন, মানে এখন করছেন, ওই সময় কেন করেন নাই? ঠিক একইভাবে যদি আপনারা বিএনপির সাথে থাকতেন, বিএনপি যদি ঠিকঠাক আসন দিত, তাহলে এই কথাগুলো এখন যেগুলো বলছেন এগুলো বলতেন না। ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আগের অংশে আপনি একটা অভিযোগ করছিলেন যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে এই অভিযোগের ভিত্তি কি, আপনি তার ব্যাখ্যাও তুলে ধরছিলেন। রাশেদ খান যেমনটি বলছে উত্তরে যে নিজের দলের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠায় আপনি মিথ্যা তথ্য উপস্থাপন করছেন, কি বলবেন? আচ্ছা, প্রথম জিনিস আমি আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে জিজ্ঞাসা করি, বর্ডার হত্যা, বর্ডারে পুশিন, বাংলাদেশ জামাত ইসলাম এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে ৭১ বিধিতে প্রশ্ন দিলেন, সেই প্রশ্নকে বাতিল করে দেওয়া হলো। এবং ওনারা যেটা বলতেছেন যে বিএনপি, আমি আবার বলতেছি, আমি সব জায়গায় বলছি, বেগম খালেদা জিয়া দেশনেত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি আর আজকের বিএনপি এক না। এটা এখন না, ভোটের আগের থেকে বলে আসতেছি। যেদিন তো মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমি একই কথা, স্ট্যান্ডিং এখনো যে আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না। জাদু মিয়াদের বিএনপি, শাহাদিজুরের বিএনপি, আব্দুর রহমান বিশ্বাসের বিএনপি, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিএনপি, এই যে নায়ারের বাবার সালাউদ্দিন ইউসুফের বিএনপি আর আজকের বিএনপি এক না। এনিওয়ে, দেখেন তো, একটা মন্ত্রী এমপি কেউ পাইছেন বিএনপির এই বর্ডারে পুশিন নিয়ে একটা কথা বলছে, ধরে না জামাতে ইসলামের নিয়ে আলোচনা করবেন না, কবি বললো আপনি আলোচনা করেন। আচ্ছা, আমার ভাই এতক্ষণ তো অনেক কিছু বললো দীনেশ ত্রিবেদী সম্পর্কে। আমার ভাই কি, মানে আমার ভাই তো একটা দলকে সমর্থন করেন, তার দলের স্ট্যান্ডিংটা কি দীনেশ ত্রিবেদী সম্পর্কে? দীনেশ ত্রিবেদীর যে এই যে দুঃসাহস, 20 কোটি মানুষকে সে এক করে দিতে চাইলেন, এর জন্য কি ফরেন অ্যাফেয়ার্স তাকে ডাকছে? আবার আপনার মাধ্যমে আমি বলতেছি যে জাহিদ, ডক্টর জাহিদ একজন পার্সন, আপনি দেশের 20 কোটি মানুষকে নিয়ে যে লোকটা তামাশা করতেছে, সেই লোকটাকে আপনি ডাকলেন না, প্রশ্রয় দিলেন, তাহলে সে সাহস পেয়ে যাবে না? সে আজকে যখন বলা হচ্ছে যে রংপুরে কে আলাদা করতে হবে, চিটাগাংকে আলাদা করতে হবে, এই বিষয়েও আমাদের মানে আমার ভাই তার অবস্থানটা তো পরিষ্কার করলে আমার জন্য ভালো হতো। কারণ বর্ডারে কি হচ্ছে, আজকেও তো একটু আগেও আপনি বোধহয় শুনছেন কিনা, কয়েকটা বাচ্চাকে এবং মহিলাকে নিয়ে এসে এখন ঢাল হিসাবে কি করতেছে, তারা মা বোনদেরকে ইউজ করতে চাচ্ছে। আমার ভাই যে কথা বলল ৭১ সালে, আমি তাকে বলি ৭১ ছিল পরাধীনতা। যদি উনি মেনে নেয় ৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত ভারত আমাদেরকে খুব ভালোবাসছে, যে আমাদের স্বাধীনতা উপহার দিছে না ছিনতাই করে নিছে, এটা আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই। যে ভারত 16 ডিসেম্বর আমার স্বাধীনতাকে কেড়ে নিছে কি নেয়নি? 55 বছর আমার ভাই আন্দোলন সংগ্রামে ছিল, 55 বছর। এবারে জুলাইয়ের সংগ্রামটা কিসের? আধিপত্যবাদের। কোন আধিপত্যবাদের? ভারতীয় আধিপত্যবাদের। সেই জন্য কি আমরা কি হাদির সময় কি বলছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওখানে পিন্ডি ছিল না। এবং বেগম রোকেয়া হলে আমরা কি বলছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কার জন্যে? কারণ ভারত 55 বছর বাংলাদেশকে করদ্রাষ্ট্র করে নিতে চাইছে, এবং এই করদ্রাষ্ট্রের বিরোধিতা যখনই করছে তখনই কি করতে হয়েছে? মৃত্যুবরণ করতে। কাকে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুবরণ করাইছে। আমার কথা হলো, যে তিলে তিলে মৃত্যুবরণ করালো যে দেশ, সেই দেশের বিরুদ্ধে আপনার স্ট্যান্ডিংটা কি? আপনি আমাকে বলেন তো, আপনি কি বলছেন বাংলাদেশে এখন পর্যন্ত অবৈধ ভারতীয় কোথায় ছিল? আজকে বোধহয় আপনি পেপারে দেখবেন, তিতাসে 18 বছর ধরে একজন ভারতীয় নাগরিক চাকরি করে গেছে, এই দেশ থেকে লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা পার করে নিয়ে গেছেন। আজকে পেপারে দেখলাম। তো এই বিষয়ে বিএনপির স্টেপ কি? আমি চিৎকার করে যাচ্ছি যে এদেশে আমাদের দেশের ছাত্ররা কাজ পায় না, তাহলে তাদেরকে আপনি কাজ দেন, ভারতীয়রা কেন এখানে কাজ করবে? কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে কি ভারত বিরোধিতা কিংবা ভারত প্রীতি একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিনা? রাশিদ খান অভিযোগ করছিল যে জামায়াত ইসলামী মুখে মুখে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেও আবার পর্দার অন্তরালে কূটনীতিকের সাথে গোপনে বৈঠক। না, এই কথাটাই বলি। গতকালকে যেই আমিরের বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জামাত, সম্মানিত আমিরের জামাত, যখনই এই বর্ডার ইস্যু নিয়ে কথা বললেন, রাতের বেলায় কিন্তু ওই এম্বাসি থেকে ফোন আসছে। আজকে দেখেন শাহবাগে কিন্তু জামাত ইসলাম নামছে, এবং সেটা গতকাল রাতেই তিনি ফাঁস করেছে। তিনি অসুস্থ, তখন তাকে দেখতে গেছে। এটাকে যদি রাতের অন্ধকারে বলতে পারে ভাইয়ের ইন্টারপ্রিটেশন, এটা আমি তার মুখ বন্ধ করতে পারবো না। কিন্তু প্রথমে একটা জিনিস সবসময় মনে রাখবে, ভারত কেন আমরা বলি ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে? ভারতের একটাই মাত্র টার্গেট, আমার ইসলামকে কেড়ে নেওয়া, এবং তার জায়গায় সাবস্টিটিউট করবে ধর্ম নিরপেক্ষতা দিয়ে। সেই জায়গাতেই আমরা বলি যে কেন আমি প্রথমে শুরু করলাম যে বিএনপি চাইলেও কোনো দিন আওয়ামী লীগ বা ভারতের বন্ধু হতে পারবে না, এই একটা কারণে। কারণ এখানে
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে রিকনসিলিয়েশন করছেন, এই যে বললেন উনি 30 লক্ষ লোক মারা গেছেন, আপনি কি জানেন 30 লক্ষ লোক যদি মারা যায় প্রতি ইউনিয়নে 11,000 মারা যেতে হবে? আমি জানি না রাশেদ ভাইয়ের ইউনিয়নে 11,000 লোক উনি খুঁজে পাবেন কিনা। 7.5 কোটি লোকের মধ্যে যদি 30 লক্ষ লোক মারা যেয়ে থাকে, তাহলে প্রতিটা ইউনিয়নে মারা যেতে হবে 11,000। এই ধরনের কথা স্বয়ং তার মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে ইন্ডোর্স করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই বলছে শেখ মুজিবুর মতো ফ্যাসিস্ট এবং গণতন্ত্র হত্যাকারী, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া এবং তালপট্টি দ্বীপ নিয়ে, জানেন শেখ হাসিনা তালপট্টি দ্বীপটা দিয়ে দিছে, আজকে তালপট্টি আমাদের হওয়ার কথা সেটাও দিয়ে দিছে। আজকে আপনি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতেছেন না কেন? আমাদের কথা হলো আমরা বিরোধী দল, বহু কথা বলবো, আপনি তো সরকারে আছেন, আপনি দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল আচরণ হিসাবে আপনি ত্রিবেদীর কথার প্রতিবাদ করলেন না কেন? আপনি বর্ডারে যে মানুষগুলো লাঠি নিয়ে সারা রাত পাহারা দিচ্ছে, এই যে পুশিনের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন না কেন? জনমত তৈরি করতেছেন না কেন? আপনি ভারতের বিরুদ্ধে যখনই কথা আসে তখনই চুপ করে থাকেন কেন? আচ্ছা, আগে ইউনিট সরকার করেনি, এইখানে বলে ইউনিট সরকার করেনি। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, প্রতিবেশী পরিবর্তনের তো কোনো সুযোগ নেই। প্রতিবেশী পরিবর্তন লাগবে না, ঘটনা ঘটছে, উত্তেজনা তৈরি হচ্ছে, বিরোধী সৃষ্টি হচ্ছে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ আসলে কোন দিকে গড়াচ্ছে? আমি প্রশ্নটি রাখছি বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী পরিবর্তনের কোনো সুযোগ নেই, কিন্তু আমরা দেখছি পুশিন থেকে শুরু করে সীমান্ত হত্যা এবং সাম্প্রতিক একের পর এক ঘটনায় কিন্তু বিতর্ক অনেক বিষয়ে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আসলে যদি জানতে চাই যে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে? আচ্ছা, আপনাকে হ্যাঁ, আমার প্রতিবেশী প্রতিবেশীর মতো আচরণ করলে তো ভালো প্রতিবেশী হবে। আমাকে বুঝতে হবে যে আমার প্রতিবেশী দুশমন, তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রতিবেশী যখন শত্রু রাষ্ট্র হয়ে যাবে, ধরেন ইসরায়েল পুরা মিডল ইস্টকে জাতা করে ফেলে দিচ্ছে, তাহলে কেন সবাই যে ইসরায়েলের কাছে নত স্বীকার করবে? না। ইরানকে সবাই কি সাহায্য করছে? না। ইরানকে ইরাককে ইউজ করে ইউএসএ ইরানের সাথে কতদিন যুদ্ধ করাইছে? প্রশ্ন হচ্ছে যে আমার শত্রুটাকে সেটা আইডেন্টিফাই করতে। সো ভারত আমার নেইবার, তাকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু সে আমার শত্রু রাষ্ট্র। তাহলে শত্রু রাষ্ট্র হলে আমাকে কি করতে হবে? আমাকে ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা বানাতে হবে, আমাকে রোজা থেকে হলেও অস্ত্র কিনতে হবে। আমি যে আমার ভাই যে বললো কেন আমি পাকিস্তান, আর আচ্ছা পাকিস্তানে তো পুশিন হয় না, আমার কথাটা পাকিস্তানে তো নেইবার কার? ভারতের। কোথায়? ওখানে তো পুশিন করার সাহস পায় না। কেন পায় না? পাকিস্তানের সাথে 4টা যুদ্ধে 71 সাল বাদে আর কোনো যুদ্ধে তো ভারত জয়লাভ করতে পারেনি। কেন পারে না? আজকে কোনো ভারতীয় আজকে আমার এখানে হাদিকে হত্যা করে দেয়, যে ভারতের বিরুদ্ধে বললে আমাকে থ্রেট দেয়, ভারতের বিরুদ্ধে যেই বলবে তাকে মানে সামাজিক অর্থনৈতিক সবভাবে প্রেশার দেয়। কোথায়? পুরো পাকিস্তানের লোক তো ভারত বিরোধী, তাদের ওখানে যেতে একটা লোককে মারা সাহস হয় না। তার মানেটা কি? আমার পররাষ্ট্র নীতি না নত জানো পররাষ্ট্র। আপনাকে বেঁচে থাকতে হবে মাথা দাঁড় করে। যে ভাই যে কথা একটু আগে বলছিল, আমি ওই কথাতে একমত। শোনেন, আগে বাংলাদেশ, আমি আপনাকে বলিনি যে চায়না বা পাকিস্তানের সাথে আপনি ইচ্ছা করলেও এক হতে পারবেন না, কারণ ওরা অনেক দূরে আছে। সো ওই ডকুলামের কথা এই জন্য বলি যে যদি যুদ্ধ লাগে, যদি জীবন দিতে চাই, ভারতের সাথে যাব না ইনশাল্লাহ, কিন্তু প্রয়োজনে পররাষ্ট্র খাতিরে আমি পাকিস্তান এবং চায়নার সাথে আমি কি করব? প্রতিরক্ষা চুক্তি করব। আমার এখানে সমরস্ত্র বাড়াতে হবে। কেন আমাকে রাত দিন এই চিন্তা করতে হবে? আপনি একটা জিনিস বোধহয় জানেন, রাতের বেলা বিডিআর পাহারা দেয়, সেজন্য বিডিআরদেরকে বর্ডার ইয়াদেরকে নাইট ভিশন চশমা দিতে হয় বা ভিডিও ক্যামেরা দিতে হয়। গত 18 বছর এসব কিচ্ছু দেওয়া হয়। আর আপনি একটা জিনিস চিন্তা করেন তো, ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সময় সব কিচ্ছু করতে চায় না, কারণ তখন তো বর্ডার খোলাই থাকে, বর্ডার খোলাই থাকে। আর যখন বর্ডার বন্ধ থাকবে তখন তো পুশিনের প্রশ্ন আসবে। আজকে আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রিমিটেন্স নিয়ে যেত ভারত। আপনি বললাম তো, ঋণ থেকে শুরু করে চুষে খাইতে খাইতে তো আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি এখনো যদি না বোঝেন, আপনি দীনেশ ত্রিবেদীকে যদি শক্ত করে কথা বলতে না পারেন, আপনি যদি বর্ডারের প্রতিবাদ করতে না পারেন, আপনি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে চোখে ওই যে বললেন যে চোখে চোখ রেখে কথা বলবেন, তাতে একটা নমুনা পাচ্ছি না। 3টা মাস চলে গেল, সংসদে তো আপনি আলোচনাই করতে দিচ্ছেন না বর্ডারের এটা নিয়ে। আপনি তো আজ পর্যন্ত হাদির মারা গেল, বুঝলাম, আপনি হাদি মারা গেল, হাদির আজ পর্যন্ত তদন্ত রিপোর্টটা দেননি। আপনি এস আলমের সম্পত্তি এখন পর্যন্ত ক্রোক করলেন না কেন? আপনি উল্টা ইসলামী ব্যাংকের কি করতেছেন, যে ইসলামী ব্যাংক আবার লুটপাটের ব্যবস্থা করতে যাচ্ছেন। কেন? হাসপাতালে রোগী মারা যেতে পারে, তার জন্য আপনি তাকে শাস্তি দেন, কিন্তু যেহেতু ওই হাসপাতালের এমডি বা চেয়ারম্যান জামাত সমর্থক, অত হাসপাতাল বন্ধ করে দাও। এটা কে চায়? ইন্ডিয়া তো চায়। এদেশে হাসপাতাল বন্ধ হলে মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবে? গরিব মানুষ ইন্ডিয়া যাবে। সো এই ইন্ডিয়ার চাওয়াগুলো কেন আপনি পূরণ করতে চাচ্ছেন? আমার প্রশ্নটা হলো, আমরা বাংলাদেশ আমাদের স্বার্থ আগে, সবার আগে,
এবং চোখে চোখ রেখে কথা বলার জন্য যদি বলতেই পারতেন তাহলে দীনেশ ত্রিবেদী বেনাপোল থেকে আসতে পারতো না, আর এভাবে বলতে পারতো। রাশেদ খান, সরকার কি ভারতের চাওয়াগুলো বাস্তবায়ন করছে যেমনটি অভিযোগ করছে ব্যারিস্টার শাহরিয়ার কবির? না, ওনারা তো অভিযোগ করবেন এবং অভিযোগ করবেন, পাশাপাশি রাতের অন্ধকারে ভারতীয় কূটনীতিকদের সাথে মিটিংও করবেন। তো এটা তাদের চরিত্র। যাই হোক, বর্ডারে পুশিন দেখেন, এই পুশিন যাতে না হয় এজন্য আমাদের বিজেপি তারা সর্বাত্মক তারা পাহারা দিচ্ছে, এবং এমনকি সীমান্তবর্তী এলাকার যারা গ্রামবাসী রয়েছে তারাও কিন্তু সেখানে পাহারা বসিয়েছে। আওয়ামী লীগের সময় কি এটা হয়েছে? কয়েকদিন আগে খবরে দেখবেন যে একজন ভারতীয় চোরা কারবারি, তাকে আমাদের বিজেপি গুলি করেছে, তাই না? আমাদের বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তোমরা যদি গুলি করো আমরা কি চুরি করে বসে থাকবো? ধমকের সাথে কিন্তু এই কথাগুলো বলেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে বিজেপি সাহস পায়, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমাদের সীমান্ত খুলে দেওয়া হয়। বিএনপি সরকারকে নিয়ে খামাখা যদি আপনি এইভাবে মন্তব্য করেন যে বিএনপিকে ক্ষমতায় ভারত বসিয়েছে, বিএনপিকে কি আসলেই ভারত ক্ষমতায় বসিয়েছে? কোনো নমুনা আপনি দেখাতে পারবেন? বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ গুম হয়েছে, খুন হয়েছে, অনেকের আপনার গুম করার পরে ভারতের ওই পারে পাওয়া গেছে, এরকম অসংখ্য ঘটনা। আমাদের ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছিল নিশ্চয় জানেন, শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এরকম বিএনপির অসংখ্য নেতা আপনি দেখাতে পারবেন যারা অলওয়েজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। আমি আগেই স্পষ্ট করেছি যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সম্মান এবং মর্যাদার। ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, চাইলেও আমি আমার প্রতিবেশী। ভারতের প্রতি নমনীয় আচরণ করা হচ্ছে, নতজন পররাষ্ট্র নীতির অভিযোগ। দেখেন, শাহরিয়ার কবির এখন তিনি জামাতের একজন সমর্থক, তিনি যে সময় জামাতের আমির হবেন এখন যে ভাষায় কথা বলছেন বলতে পারবেন না। সার্জিস আলম তিনি একটি বক্তব্য নিশ্চয় আপনি শুনেছেন, তিনি বলেছেন যে বিএনপি ছাত্রদলের ভাইরা এবং এনসিপির ভাইরা তারা আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে প্রতিহত করছে, কিন্তু জামাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে শাহরিয়ার ভাইরা টকশোতে ভারতের বিরুদ্ধে বললেও জামাতের নেতাদেরকে ভারতের বিরুদ্ধে তাদের বক্তব্য শোনা যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু কর্মী পর্যায়ের নেতারা, ছোট পর্যায়ের নেতারা বলছে, জামাতের আমির তো বলছে না, তাই না? কারণ হলো ক্ষমতা, আর ক্ষমতায় যেতে হলে শাহরিয়ার ভাইয়ের একটি বক্তব্য আমি শুনেছিলাম, তিনি বলছেন যে এনসিপি কে নাচাচ্ছে ভারত, এ ধরনের একটা বক্তব্য ছিল, মানে এনসিপি কে নিয়ে তিনি এ ধরনের কথা বলেছিলেন। তো আমি সেটি বলতে চাই, শোনেন, এনসিপির বাংলাদেশে অবদান আছে। এনসিপি, হ্যাঁ, তাদের নিয়ে আমরা সব আলোচনা করতে পারি, কিন্তু এনসিপি বাংলাদেশে একদম বানের জলে আসলে মানে ভেসে আসা কোনো দল নয়, তাদের ভূমিকা আছে। তার বক্তব্য ছিল এনসিপি কে ক্ষমতার লোভ দেখাচ্ছে ভারত। এখন এনসিপি তাদের সাথে জোটে আছে, তারপরেও যদি তাদেরকে বলেন যে ভারত তাদেরকে এই উপরে তুলতেছে, হাইপ দেখাচ্ছে, হ্যাঁ, যে এনসিপি জামাতের থেকেও বড় হয়ে যাচ্ছে, তাদের যারা আপনার এমপি রয়েছে তারা ভোকাল ভালো সংসদে। তো আমি জানি না আসলে আমাদের শাহরিয়ার ভাইদের আসলে কেন কথায় কথায় সবকিছুর মধ্যে ভারত টানতে হয়। আপনি যদি সবকিছুর মধ্যে ভারত টানেন, মনে করেন যে আজকে আমার এক ভাইকে কে একজন হত্যা করলো, বাংলাদেশের কেউ, আপনি বললেন যে হত্যাটা ভারত করেছে, মানে এই ভারত রগে না ভুগে বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত। যেখানে ভারত আগ্রাসন চালাচ্ছে সেটি নিয়ে কথা বলে, কথায় কথায় ভারত, কথায় কথায় ভারত, এটা আসলে মুদ্রা দোষ। এই দোষ আমাদের সবার পরিহার করা উচিত। হ্যাঁ, তিনি বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানালেন, আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়, এর মধ্য দিয়ে মূলত প্রধানমন্ত্রীকে ছোট করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্রের সাথে তার চরিত্রের হুবহু মিল রয়েছে। খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের পাশে দাঁড়ানো, গণমানুষের রাজনীতি করা, এই যে জ্যামে চড়ে সাধারণ মানুষের সাথে প্রটোকল ছাড়া তিনি যাচ্ছেন। বাংলাদেশে এখন জ্যাম কমেছে না? আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে প্রায় 1400 ভিআইপি, প্রধানমন্ত্রী যে সময় এই ভিআইপি প্রটোকল নেওয়া বন্ধ করেছে তখন রাস্তার জ্যাম অটো বন্ধ হয়ে গেছে। সুতরাং তাকে প্রশংসা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি শেষ করি। রাশেদ খান, আমি আপনার কাছে আবারও ফিরছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যেমনটি জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন সময় খুব সীমিত, সময় ফুরিয়ে আসছে, এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। সরকার বয়স যদি আমরা বিবেচনা করি, সরকারের বয়স মাত্র 4 মাস, এই 4 মাসের সময়সীমার মধ্যে সরকারের প্রতি হুঁশিয়ারি কেন? কারণ কি, আমার ভাইও যে রক্ত বহন করতেছে, যে দাবি করছিল যে আমরা একটা কি রাষ্ট্র সংস্কার চাই, এবং আমার ভাই রাশেদ বোধহয় ওখানে ছিলেন, যে জুলাই সনদটাই হচ্ছে আমাদের মুক্তি। যে ভারত আধিপত্যবাদের কথা বলতেছে না, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা হয়
সংস্কার যদি করা হয় তাহলে আর ভারত আর কোনো দিন আপনাকে গ্রাস করতে পারবে না। তো এই বিষয়ে কেন বিএনপি নিশ্চুপ এবং বিএনপি কেন এই কাজগুলো প্রতিটা জিনিস 1 নম্বর জুলাই আদেশকে করলেন না? 2 নম্বর কথা, আপনি জুডিশিয়ারি যদি বিচার বিভাগ আপনি নিজেই একটা সেক্রেটারিয়েট করা হলো, সেই সেক্রেটারিয়েট আপনি বললেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কাজটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যে অ্যাটর্নি জেনারেল তিনি আজকে আইনমন্ত্রী, তিনি আজকে সেই বিলটা কি করলেন, যেখানে বিএনপি সমর্থন করছে, করার পরে সেটা পাশ করলেন না। তাহলে 180 দিন আমি প্রথম থেকে বলছি, জুলাইয়ের সাথে যদি কেউ গাদ্দারি করে, আমার ভাই বললেন না ভারতের রোগে ভোগা, বলুক যে হাদিকে ভারতের যারা খুনি আছে তাদেরকে এক্সট্রাডিশন ট্রিটিতে ফেরত নিয়ে আসার জন্য বিএনপি কি কাজ করছে? সো বিএনপি একটা ভিজিবল কাজ দেখান যেটা ভারতের এগেনস্টে করতেছে। সো আপনি আপনার কথাতেই জামাত খারাপ, সবাই খারাপ, বুঝলাম। আপনি একটা জিনিস বলেন যে ভাই বিএনপি এই স্ট্যান্ডিংটা নিছে, এই যে বিডিআর এর কথা বলছেন, বিজেপির কথা বলছেন, সাধারণ মানুষ লাঠি নিয়ে বন্দুকের এগেনস্টে গেছে। আপনি বর্ডারে দেখেন, না আওয়ামী লীগের সময় তো গেলে তো গুম করে ফেলবেন, এখন কেন গেছে? না বিএনপি সাহস দিয়েছে বলে তো গেছে। ভাই বিএনপি সাহস দিয়েছে বলে গেছে, আপনার এটা খুবই ভালো কথা। বর্ডারে সাহসটা না দেখায় ত্রিবেদীকে বহিষ্কার করে সাহসটা দেখা। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির না বহিষ্কার করতে পারবেন না কেন? আপনার তো সে ক্ষমতা আছে, আপনি তো রাষ্ট্রের না ফরেন পলিসিতে কি একটা যে নোট অফ দিতে হয় সে নোট অ্যালাউ করলে তারপরে একটা দেশের ফরেন মিনিস্টার আসতে পারে, একটা দেশের কি অ্যাম্বাসেডর আসতে পারে। আপনি নোট দিচ্ছেন, সে বেনাপোল থেকে এসে একটা স্টেটমেন্ট করছে, আপনি তো পরের দিন বহিষ্কার করে বলতে পারেন আরেকজন। সেই উত্তরটা আমি রাশেদ খানের কাছ থেকে দিব, কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির ছোট করে জানতে চাই, আগের অংশে যেমনটি রাশেদ খান বলছিল যে জামায়াতকে যদি তাদের চাহিদা মতো আসন বিএনপি দিত তাহলে এত বিরোধিতা করতো না। জামায়াত কি তাহলে এই যে বিরোধিতার জন্য বিরোধিতা করছে, আসন ভাগাভাগি মূল কারণ? আচ্ছা, তার মানেটা কি? যদি এই কথা ভাই বলে থাকে দিত, আবার কথাটা বলেছে ওই প্রথমে বললো না যে কার কথাটা ঠিক, আমিরের কথা ঠিক না, সম্মানিত আমিরের জামাতের কথা ঠিক না, শাহরিয়ার ভাইয়ের কথা ঠিক না, রেজন আপার কথা ঠিক? রেজন না আপনার কথা বলতেছি না, আমি বলতেছি যে কথাটা ঠিক কার? সেক্রেটারি ভুল বলছে, আমিরের জামাত, সম্মানিত আমিরের জামাত ভুল বলছে, শাহরিয়ার কবির ভুল বলছে। রেজওয়ানা ভুল বললো যে তা কেন ক্ষমতায় দিতে দেওয়া হয়নি, কোন কিচেন ক্যাবিনেট এসে, তার মানে উনিও বলতে চাচ্ছে যদি জামাতকে সিট দেওয়া হতো, তার মানে কি কেউ একজন তাহলে বিএনপি কে ক্ষমতায় বসায়, সে কে একজনটা কি? নিশ্চয় চীন বা পাকিস্তান না, সেই একজনটাই হচ্ছে ভারত। আচ্ছা রাশেদ খান, মানে যাই হোক, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং জামাতকে দায়িত্ব দেয়নি। এর কারণটা হলো যে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই বলেছিল যে বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে খুব সুন্দর মিষ্টি বক্তব্য দেয়। তিনি বলেছিলেন যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি হলো জামাত। জামাতকে নিয়ে এমন কোনো মন্তব্য নাই যা করে নাই, সংস্কারের জন্য নাকি এই জোট। অথচ আমরা দেখলাম নাহিদ ইসলাম, তাদের অন্যান্য নেতারা, পাটোয়ারি সবাই বলল যে জামাত বাংলাদেশের সংস্কার চায় না, পিআরের নামে প্রতারণা করছে। তাহলে এখন কি এই 11 দলীয় জোট গঠন করে জামাত এবং এনসিপি জনগণের সাথে প্রতারণা করছে না? যাই হোক, তিনি আরো অনেকগুলো কথা বলেছিলেন যে আমাদের ঘাস খেয়ে হলেও না খেয়ে হলেও পারমাণবিক অস্ত্র, 2 মিনিটে 2 লাইনে শেষ। আচ্ছা, আমাদের ঘাস খেয়ে হলেও আমাদের আসলে না খেয়ে হলেও পারমাণবিক অস্ত্র বানানো উচিত। জামাত শুরু করুক, তারা তো বাংলাদেশের সব থেকে বড় ধনী দল, তারা পারমাণবিক অস্ত্র বানানো শুরু করুক, আমি তাদেরকে স্যালুট দেবো। যদি তারা না, আপনারা তো এই রাষ্ট্রের মধ্যে জামাত ইসলামের রাষ্ট্রের মধ্যে আরেকটা স্টেট ইতিমধ্যে গঠন করেছে। আপনি অন্য ব্যাংক বোঝাতে চাইছেন, এটা সময় লাগবে। শোনেন, আপনি অন্য ব্যাংক নিয়ে কোনো কথা বলছেন না, ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনি ইসলামের কথা বলছেন। এটা শিবিরের পুনর্বাসন কারখানা, শিবির যারা করে তারাই শুধুমাত্র ইসলামকে চাকরি পায়, অন্য কেউ চাকরি পায় না। আপনি কেন শুধুমাত্র আপনি আদ্দিন হাসপাতাল নিয়ে বলছেন, অন্য হাসপাতাল নিয়ে বলছেন না? কারণ হাসপাতাল বন্ধ করেননি জামাত এবং শিবিরের নেতাকর্মীরা। খুবই ভালো কথা। আপনি ইবনে সিনানে কেন কথা বলেন? এখানে শিবির এবং জামাতের নেতৃবৃন্দরা চাকরি করে। শুনেন, জামাত এমন একটি দল, জামাতের কথা নাই, আপনারা শেষ করতে হবে, এক লাইনে শেষ করতে হবে। শুনেন, জামাত এমন একটি দল, মানে জামাত না করলে ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাশেদ খান। তার মানে হচ্ছে জামাতের প্রতিষ্ঠা, ওই যে বলছে রাজনৈতিকভাবে কি করতে হবে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী জামাতের সমস্ত ইনস্টিটিউশন সেটা মানুষের কল্যাণ করা হলেও বন্ধ করে দিতে হবে। আচ্ছা, শুনে দেন, এখন যে বিএনপি আর আপনার কথা পাচ্ছে না, তাহলে আদ্দির হাসপাতালে একটা মা কি বলতেছে, সবচেয়ে কম 350 টাকা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আদ্দিন কি করতেছে, ভিজিট ছাড়া এবং 20% রোগীকে ফ্রি সেবা দিচ্ছে। আমি সেই হাসপাতাল থেকে বাংলাদেশের বলতে হবে আওয়ামী লীগ দল হিসেবে, আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হচ্ছে না, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করা হচ্ছে না। ঠিক একইভাবে আদ্দিন একটি হাসপাতাল এবং এই যে 6 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হলো, যারা এর সাথে জড়িত
তাদেরকে তেমনি বিচার করতে হবে। তাদের এবং না, এই আপনি তো হাসপাতাল বন্ধ করবেন আপনি কেন? এইভাবে হত্যার মতন ঘটনা ঘটাতে সহযোগিতা করেছেন, ঠিক ইস, একইভাবে হায় এই আল্লাহ। হাসপাতালের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। যদি এই হাসপাতাল কর্তৃপক্ষ দেখাইতে পারে না আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো দুজন কার্যক্রম অসংখ্য করব না, ধন্যবাদ জানাচ্ছি।